বন্দ্যোপাধ্যায়। আমি সভাপতি হিসেবে যাকে পেলাম অধ্যাপক উদয় কুমার চক্রবর্তী। ওখানে বসে বসেই আমার বিশ্ববিদ্যালয়ে যখন আমি পিএইচডি করছি তখন কোর্স ওয়ার্কের কথা মনে পড়ছিল। এই দুজন মানুষই আমাদের কোর্স ওয়ার্কে উপস্থিত ছিলেন। একজনের কাছ থেকে আমরা পাঠ নিয়েছিলাম কাব্যতত্ত্ব, কাব্যশৈলী এবং গবেষণা সংক্রান্ত নানান নিয়মাবলী। আরেকজনের কাছ থেকে আমরা পাঠ নিয়েছিলাম আধুনিক কবিতার গতি প্রকৃতি। তো এখন তাহলে বুঝতেই পারছেন যে স্যার একটু আগে যে বলছিলেন যে উনি খুব বিপদে পড়েছেন মানপত্র পড়ার সময়, কিন্তু আমার মনে হয় আমার থেকে বিপদে আর কেউই পড়তে পারে না। আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত সকলকে এবং এতক্ষণ প্রথম দিকে ছিলেন অধ্যক্ষ বেলুড় বিদ্যা মন্দির, তাকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। আসলে যেহেতু দুজন মাস্টারমশাইকেই আমি পেয়েছি, সেহেতু আজকে আমার মনে হয় যেটা আমি বলবো সেটা তাদের কাছ থেকে জেনে নেব যে যেগুলো আমি ভাবছি সেগুলো ঠিক কিনা। আমার বলার বিষয়টা ছিল নীলবিন্দু থেকে কবিতার দিকে, বাইরে দূরে নীরেন্দ্রনাথ। আমি যতবার সম্ভব হয়েছে, যখনই সম্ভব হয়েছে, কখনো পৃথ্বীরাজ পত্রিকায়, কখনো অন্যান্য পত্রিকায় নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে লিখেছি, তখনই আমার মনে হয়েছে যে আমি আরেকবার পাঠের সুযোগ পেয়েছি তাকে। আজকেও আমি তাকে পাঠ করে এসেছি, কিন্তু সত্যিই কি তাকে নিয়ে কিছু বলতে পারবো? আমি কিছুদিন আগেই শক্তি চট্টোপাধ্যায়ের গদ্য পদ্য প্রবন্ধ এই বইটি পড়ছিলাম একটি বিশেষ কারণে। তো সেখানে দেখছিলাম উনি বলছিলেন গদ্য আর পদ্যের মধ্যে যে পার্থক্য আছে সেই ফর্ম ভাঙাটাই তার ইচ্ছে। তিনি ফর্ম ভাঙতে চান এবং গদ্যটাকে তিনি বলছেন একটা মজুরির কাজ, একটা শ্রমিকের কাজ, কিন্তু পদ্যের ক্ষেত্রে একটা মুড, একটা অনুভূতি, সেটাই যথেষ্ট। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁর অন্যতম যে জীবনী, সেটির নাম নীলবিন্দু, একটি চমৎকার গ্রন্থ। তার এছাড়াও আরো অনেক প্রবন্ধ আছে। আমি নীলবিন্দু পড়ছি, আবার শ্রেষ্ঠ কবিতা পড়ছি, আবার আমি তার কবিতার ক্লাস পড়ছি, আমি পড়ছি প্রবন্ধ কবিতার দিকে, এবং আমার চোখ এড়াচ্ছে না কি লিখবেন, কেন লিখবেন। একটি মানুষ, তিনি কবিতা লিখছেন, তিনি গদ্য লিখছেন, তিনি বানান সংস্কার করছেন এবং তিনি ছোটদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রিকা সম্পাদনা করছেন। তিনি ভাষার একজন অভিভাবক হয়ে উঠছেন। আমি শুধুমাত্র এই ভাষার যে অভিভাবকত্ব, সেটাই আমি শুধু দেখার চেষ্টা করেছি যে কি করে একটা মানুষ গদ্য থেকে পদ্যে, পদ্য থেকে কবিতায়। নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছিলেন কবিতার যে গদ্য সেটিই আমার মাতৃভাষা। আমি ঠিক এই বিপরীত অবস্থান থেকে শুরু করছি, কবিতার গদ্যই আমার মাতৃভাষা। নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্যার যেটা বললেন এতক্ষণ ধরে, সত্যি প্রেমের কবিতা বলতে আমরা যা বুঝে থাকি সেটি সংখ্যা তার কম, কিন্তু তিনি যেমন করে লিখছেন কবিতার গদ্য, গদ্যের কবিতা, তার মধ্যে থেকে আমরা একটা সমান্তরাল গতি পাচ্ছি। আমি এটি খুব চমৎকার, মানে এটা না বলে পারা যায় না এসব, যার জন্য একটুখানি আমাকে লিখে আনতে হয়েছে যদি ভুলে যাই। তো আমি নীলবিন্দু প্রথম থেকে শুরু করছি। যে নীলবিন্দুতে তিনি বলছেন, আমরা প্রত্যেকেই জানি তার ছোটবেলাটা প্রায় 6-7 বছর ফরিদপুরের চান্দা গ্রামে কেটেছিল। বলেছিলেন জেলার নাম ফরিদপুর, গ্রামের নাম চান্দা, এবং সেই চান্দা তো চান্দা নয়, তার নাম ছিল চন্দ্রা, হয়ে গেল চান্দা। এবং সেক্ষেত্রে তিনি ভাষার যে বিকৃতি সেটা দিয়ে শুরু করছেন। বলছেন নৃপেন্দ্র যদি নেপেন্দর হয়, নবকৃষ্ণ যদি লবকেষ্ট হয়, তাহলে চন্দ্র থেকে চান্দ্রা থেকে চাঁদরাও হয়ে যেতে পারে। এবং আমরা বহুদিন ধরেই এই যে
ঘটি বাঙাল, এপার বাংলা ওপার বাংলা, এই সমস্ত শব্দ বা এগুলো নিয়ে বিতর্ক, সেগুলোই অংশগ্রহণ করেছি, কখনো সাহিত্যে, কখনো আলোচনায়, কখনো সিনেমায়, কোথাও বাদ পড়েনি। কিন্তু আমরা যারা একেবারে কাঠ পশ্চিমবঙ্গের লোক, তারা কিন্তু পূর্ববঙ্গের এই যে টান, এই যে ভাষার মায়া, সেটা কিন্তু প্রত্যক্ষ অংশগ্রহণ করতে পারেনি। কথায় কথায় বলা হয় বাঙালকে হাইকোর্ট দেখানো। নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রথমেই বলছেন যে কথায় কথায় বলা হয় বাঙালকে হাইকোর্ট দেখানো। তার আগে একটা কথা বলে দিচ্ছি, তিনি বলছেন আমার গ্রামের নাম চান্দা আর জেলার নাম ফরিদপুর, আমার মা কিন্তু ওই ফরিদপুরেই গোয়ালন্দ মহকুমার রাজ পরিবারের মেয়ে। তো আমার মা শ্বশুরবাড়িতে এসে বলছেন, বাবা তোদের কি ভাষা রে, এরকম জামু খামু, এবার কি বাঙাল ভাষা। তো তিনি বলছেন যে মা কিন্তু একই জেলার, কিন্তু যেহেতু ফরিদপুর একসময় নদে জেলার অংশভুক্ত ছিল, সেহেতু মার একটা গর্ব ছিল যে তারা বাঙাল ভাষা বলেন না। তো কথায় কথায় আমরা বলেই থাকি বাঙালকে হাইকোর্ট দেখানো। তো বাঙালকে কি করে হাইকোর্ট দেখানো যায়, বাঙালরা কেন হাইকোর্ট দেখানোর কথা বলে, সেটার জন্য তিনি শুরু করেছেন তার এক বন্ধুর কথা। তিনি বলছেন বন্ধু সুরঞ্জন সরকার বলতো, শিয়ালদা স্টেশন থেকে রেলগাড়িতে চেপে যারা দেশের বাড়িতে যায় তারা সবাই বাঙাল। কেন না, শিয়ালদা ট্রাম ডিপো থেকে তো দুটো লাইনের ট্রাম ছাড়ে, একটা লাইনের ট্রাম যায় হ্যারিসন রোড দিয়ে, আর অন্য লাইনের ট্রাম যায় বউবাজার স্ট্রিট দিয়ে। সেটা নয়, আসল কথা হচ্ছে দুটো লাইনের টার্মিনাসই হচ্ছে হাইকোর্ট। এটা কেন করা হয়েছে জানিস তো? বাঙালদের সুবিধের জন্য। রেলগাড়ি থেকে নেমে শিয়ালদা ডিপো থেকে চোখ কান বুঝে তার যে ট্রামেই উঠুক না কেন, শেষ পর্যন্ত সেই হাইকোর্টেই পৌঁছে যাবে। এমন সুন্দর আর কি যে হাইকোর্টের ব্যাপারটা, এটা এর কারণটা তিনি এইভাবেই আমাদেরকে বলছেন। ফরিদপুর চান্দরা তার জীবনে কিভাবে মিশেছিল, তার ছোট ছোট একটা একটা অজপাড়া গা, যার মধ্যে কয়েক ঘর মানুষের বাস, যাদের মধ্যে প্রায় একতলা বাড়ি একটা দুটো। তো সেরকম একটি জায়গায় কি করে বর্ষা এলে বৃষ্টিতে উঠোন বাড়ি সব ভেসে যায়, উঠোনের মধ্যে মাছ ঘুরে বেড়ায়, এবং সেখানে আমরা এসব কথা না পড়লে জানতে পারি না। যে তিনি বলছেন যে শোল মাছ কি করে তার বাচ্চাদেরকে বাঁচায়। তিনি উঠোনে বসে বসে দেখছেন যে কতগুলো মাছের ঝাঁক ঘুরে বেড়াচ্ছে, পুঁটি মৌরলা আরো অনেক কিছু। তো তার মধ্যে শোল মাছ, একদম বড় শোল মাছটি, সে কিন্তু একদম দম বন্ধ করে চুপচাপ সে একটি জায়গায় জলে স্থির হয়ে আছে, এবং যখনই কোনো বিপদের গন্ধ পাচ্ছে তখনই ওই ছোট ছোট চারা মাছগুলো সব ওই বড় শোল মাছটির মুখের মধ্যে ঢুকে যাচ্ছে, এবং যতক্ষণ বিপদ থাকছে তারা কিন্তু কেউ বেরোচ্ছে না। যখন বিপদ বুঝতে পারছে নেই তখন ছেড়ে দিচ্ছে। তো এই ধরনের অনেক কিছু, কলেরা বিঘ্নিত যে গ্রাম বাংলা, যে গ্রাম বাংলায় একটা মাইনর স্কুল নেই, একটা দোকান নেই, একটা স্বাস্থ্য কেন্দ্র নেই, এবং ডাকঘরও নেই। বলছেন আমাদের সেই পাশের গ্রামে সেখানে একটা ডাকঘর রয়েছে, এবং সেই ডাকঘরটি যিনি পিয়ন ছিলেন তার নাম হচ্ছে সাতুদা। এই সাতুদা তিনি পাশের গ্রামে কি করে চিঠি পাঠাবেন, তো তিনি যাকে চেনাশোনা দেখতেন তখন তার হাতেই চিঠিগুলো দিয়ে দিতেন, এবং দিয়ে বলতেন ওই গ্রামে গিয়ে দিয়ে দিন। তো এই সাতুদা চিঠি দিতে এসছেন, একই নাম ও পদবীর দুজন মহিলা সেই গ্রামে থাকেন, একজন নববিবাহিতা আর একজন প্রবীণা। তো প্রবীণাকে চিঠি লিখেছেন তার ভ্রাতুষ্পুত্র, আর নবীনাকে চিঠি লিখেছেন তার প্রবাসী স্বামী। তো চিঠি দুটো সে দেওয়ার সময় আর খেয়াল করছে না, কেয়ার অফ সে দেখছে না, না দেখিয়ে দিয়ে দিচ্ছে, এবং কি চমৎকারভাবে বলছেন যে এরপরে বহুদিন সেই নববধূটি আর বাড়ি থেকে বেরোতে পারছেন না, চিঠি অদল বদল হয়ে গেছে। তো আমার এইটা বারবার করে মনে হচ্ছিল যে যে গ্রামটাকে তিনি চোখের সামনে দেখলেন, একজন সবচেয়ে বড় একজন পর্যবেক্ষক, এবং এই পর্যবেক্ষক যেন শুধু পুরুষের নয়, যেন নারীর হেসেলের মতো, নারীর যে পরিবারের সঙ্গে জড়িয়ে থাকার মধ্যে যে ছোট ছোট বিষয়গুলো ওঠে সেগুলোকেই তিনি বলছেন। আমার ঠাকুমা, তিনি পাশ করা,
তো সেই ঠাকুমার জন্যেই আমি ওই কলেরা বিঘ্নিত দেশে বেঁচেছিলাম, কারণ তিনি দেশীয় ফিল্টার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। বালি দিয়ে, কাঠ কয়লা দিয়ে একটার পর একটা জ্বালা বসিয়ে তিনি জল পরিশোধন করে আমাকে পুকুরের জল পরিশোধন করে খাওয়াতেন। তো সেগুলো সব তো বলা যায় না, তো সেটা একটা ব্যাপার। দ্বিতীয়ত তিনি বলছেন যে ছাত্র, ছাত্র শব্দটা, ছত্রেন ছাত্র, বলছেন এই ছত্রেন ছাত্র কেন? আমি বুঝতে পারলাম যে যখন আমি স্কুলে যেতাম, পাঠশালায় যেতাম, অনেক দূর আমাকে হেঁটে হেঁটে যেতে হতো। তো অত মানে কাঠফাটা রোদ্দুরে আমার একটা ছাতা লাগতোই। তো এই ছাতা নিয়ে যে যাই সেই তো ছাত্র। এরপরে তিনি বলছেন যে সাঁতার শেখা। আমার নাতনি সাঁতার শেখে, সে অনেক কিছু লাইফ বেল্ট পরে, জ্যাকেট ট্যাকেট পরে, কিন্তু আমাদের ওই জায়গায় যেখানে সাঁতার শিখতেই হবে, সেই সাঁতার শেখার জন্য আমার কিচ্ছু দরকার হয়নি। জলে নিয়ে গিয়ে আমার ঠাকুমা আমাকে ছুঁড়ে ফেলে দিতেন, তারপর আমি জল খেয়ে হাত পা নাড়তে চাড়তে 2-3 দিনের মধ্যেই সাঁতার শিখে গেলাম। আর যারা সেটা না শিখতে পারে তাদের জন্য কি আছে? তাদের জন্য আছে ঝুনো নারকেল, তাদের জন্য আছে হয়তো এইরকমই কিছু নারকেল দিয়ে বাঁধা বা কিছু একটি গাছের ডাল, সেটা নিয়ে তারা সাঁতার কাটছেন। কি চমৎকার পদ্ধতি! বলছেন সাঁতার না শিখলে কি করে হবে। এবং অবলীলায় খুব সাধারণ একদম খুব আবেগপ্লুত না হয়ে তিনি বলছে যে আমার যে বড় দাদার যে ছেলেটি মারা গেল, সে বারান্দায় জ্বর হওয়ার পরে বসেছিল, হঠাৎ করে বৃষ্টি, এত জল, বাচ্চাটা ধূপ করে জলের মধ্যে পড়ে গেল, সাঁতার জানতো না, তাই মারা গেল। তো বলছেন যে 5 বছর বয়স হয়েছে, সাঁতার শেখায়নি, এ তো প্রায় হতেই পারে না। তার ঠাকুরদার সংস্পর্শে তিনি ছিলেন, যে ঠাকুরদা তিনি বলেছিলেন যে 50-এর পরে বনবাসে যাওয়া উচিত। 59 বছর বয়সে তিনি কলকাতা থেকে ফরিদপুরে চলে এসেছিলেন। তো বলেছিলেন যে এই বনবাস দরকার হয়, এবং সেই জন্যই তিনি বনবাসে। যাই হোক, ঠাকুরদার সঙ্গে তার নানান রকমের কথাবার্তা আছে, নানান রকমের আলাপ আছে। তো ঠাকুরদাকে যখন তার স্ত্রী মানে তার ঠাকুমা যখন বললেন যে খোকাকে তুমি পাঠিয়ে দাও কলকাতায়, ও তো এখানে কিছু শিখতে পারছে না, স্কুল নেই, পড়াশোনা নেই, একটা পাঠশালা, সেখানেও একজন মাস্টারমশাই রয়েছেন, তিনি শারীরিকভাবে সক্ষম নন, প্রতিবন্ধী মানুষ, তো কিছুই তো পড়াশোনা হচ্ছে না। উনি তখন বললেন খোকার বয়স কত? 7 বছর বয়স। তো 7 বছর বয়সে খোকা সাঁতার কাটতে পারে, মাছ ধরতে পারে, উঁচু উঁচু গাছে উঠতে পারে, এবং শুভঙ্করী এই সমস্ত জানে, নামতা জানে। এই বয়সে কলকাতা শহরের কোনো বাচ্চাকে এই বয়সে কি শিখতে পারতো? তো সেই যেটা রয়েছে, তার সঙ্গে রয়েছে ফরিদপুরের আশেপাশের গ্রাম, তার পিসিদের শ্বশুর বাড়ি, সেখানে তিনি যাচ্ছেন, এবং বলছেন যে কীরকম বৃষ্টি হয় পূর্ববঙ্গে, সেটা চোখে না দেখলে বোঝা যায় না, মনে হয় যেন একটা সাদা পর্দা গাছেদের ওপর কেউ ঝুলিয়ে দিয়েছেন। এবং বলছেন যে ওই বয়সে আমি জানতাম কোনটাকে দামাল হাওয়া বলে, আর আমরা বলতাম জল বাতাস, যেন ওই বাতাসই সবাইকে বলে দেয় জল বাড়বে, আরও বাড়বে। যখন তিনি কলকাতায় আসছেন, তখন কলকাতায় আসার পরে তিনি মিত্র ইনস্টিটিউশনে ভর্তি হচ্ছেন। তো মিত্র ইনস্টিটিউশনে যখন ভর্তি হচ্ছেন, তখন মাস্টারমশাই হিসেবে পাচ্ছেন বাংলার শিক্ষককে পাচ্ছেন তিনি, এবং সেখানে তিনি বলছেন যে আমার কিন্তু ওই প্রথম থেকেই অঙ্কে ভয়, তিনি অঙ্কে ভয় পাচ্ছেন। কোনো বন্ধু প্রমোদকে বলছেন যে তুমি যখন শীতের পুজোর ছুটির সময় বাড়ি যাবে, তখন আমার এই হোম টাস্কগুলো একটু করে দিতে হবে। তো তাতে প্রমোদ রাজি হয়ে যাচ্ছেন, এবং সেখানে গিয়েই তিনি বর্ণের কি প্রভাব, আমাদের যে নানা রকম বর্ণ ভেদ রয়েছে, সেটা তিনি বুঝতে পারছেন। রাতে তার বন্ধু বলছে যে ভাই তুমি কিন্তু পাশের বাড়িতে খাবে, ভাত খাবে তো? হ্যাঁ, ভাত তো খাবোই। পাশের বাড়ি কেন? পাশের বাড়ি খাবে কেন? কারণ তুমি তো বামুনের ছেলে, আমরা কায়স্থ, আমরা তোমাদেরকে ভাত খাওয়াতে পারবো না। তিনি খুব রেগে যাচ্ছেন, না, যা হতে হয় আমি এখানেই খাবো, এখানেই তোমরা যা রান্না করবে। বলছে না, আমরা কখনোই এটি করতে পারি না, আমার বাড়ির কেউ রাজি হবে না। তো সেই রাত্রে তিনি রাগ করে চিড়েমুড়ি খেয়ে শুয়ে পড়ছেন, এবং পরের দিন
তার বৌদি এটি দেখে লুকিয়ে চুরিয়ে রান্না করে দিচ্ছেন। তো এই এর যে প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি যখন তার বাবা তার মাস্টারমশাই তার সাথে পরিচয় করে দিচ্ছেন কলকাতার এক মাস্টারমশাইয়ের সাথে। তিনি বলছেন যে তুমি একে চেনো? উনি বলছেন না, আমি চিনি না। বলছে ঠিক আছে, তুমি তো সবে ভর্তি হয়েছো, নিশ্চয়ই চিনে যাবে। এটি চলে যাওয়ার পরে তার বাবা খুব রেগে যাচ্ছেন এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখছেন যে আমাকে তিনি সজোরে একটা চাপড় মারছেন। আমি তো অবাক হয়ে গেলাম যে আমি কি করলাম, যে আমি কেন। তিনি বললেন তোমার সাথে মাস্টারমশাইয়ের পরিচয় করিয়ে দিলাম, তুমি তাকে প্রণাম করলে না। তখন নীরেন চক্রবর্তী তিনি বলছেন যে আহ, প্রণাম, কিন্তু উনি তো কায়স্থ। তো এরপরে অর্থাৎ এই যে জীবনের যে শিক্ষা, সেই শিক্ষাগুলোর অলিগলিতে আমরা নীরবিন্দুকে দেখতে পাচ্ছি। এমন একটা বিষয় কিছু কিছু শব্দের ক্ষেত্রে, যেমন আমি যেটা বলছিলাম এর আগে, যে কলকাতার যখন তিনি পড়ছেন তখন নরেন্দ্রদেবের পাঠশালা বলে একটা পত্রিকা বেরোচ্ছে। তো সেই পাঠশালা পত্রিকাতে পত্রিকার যিনি কৃষ্ণদয়াল বসু, তিনি ওই ক্রসওয়ার্ডটা তৈরি করতেন পাঠশালা পত্রিকার। তো সেই মাস্টারমশাই খুব অবাক হয়ে যাচ্ছেন, খুব খুশি হচ্ছেন যখন তাকে জিজ্ঞেস করছেন যে 9 অক্ষরের একটি শব্দের সূত্র যেটি হচ্ছে প্রতিভার বিশেষণ, তা 9 অক্ষরের একটা শব্দের সূত্রটা কি হতে পারে। ক্লাসের মধ্যে নীরেন্দ্রনাথ বলে উঠছেন নবোন্মেষ শালিনী। এবং আমরা যখন তার আনন্দ মেলার সম্পাদনা দেখি, তার ওই শব্দ নিয়ে খেলা, যেটা তিনি শঙ্খ ঘোষকে কুন্তক ছদ্মনামে তিনি লিখেছেন, শব্দ নিয়ে খেলা দেখি, ছোটদের নানা রকম বিভাগ দেখি, ছোটদের জন্য চিন্তা করা দেখি, তখন আমাদের ওই ছোটবেলার নীরেন্দ্রনাথকে মনে পড়ে যায়। সুনীল গঙ্গোপাধ্যায় একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আমাদের বাংলা সাহিত্যে সবচেয়ে যারা শিশু সাহিত্য যারা আত্মনিবেদন করেছেন তাদেরকে আমি খুব শ্রদ্ধা করি, কারণ শিশু সাহিত্য রচনা করা সকলের পক্ষে সমান নয়। যদি সুকুমার রায় বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বা রায় পরিবার এই কাজে অংশগ্রহণ না করতেন, তাহলে জানি না বাংলা শিশু সাহিত্যের গতি প্রকৃতি কেমন হলো। আমরা এই ধারায় অবশ্যই নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে রাখতেই পারি। তার কারণ হচ্ছে তিনি বারবার করে ছোটদের জন্য ভেবেছেন, ছোটদের জন্য গল্প উপন্যাস লিখেছেন, ছড়া লিখেছেন এবং ছোটদেরকে ভাবতে বাধ্য করেছেন কেমন করে বাংলা ভাষা বলা উচিত, কেমন করে বাংলা পড়া উচিত। শুধু কি ছোটদের, কি লিখবেন, কেন লিখবেন, আমরা যখন ওই বইটা হাতে তুলে নিই তখন আমার ভাবতে খুব ভালো লাগে যে তিনি এক একটা শব্দ লিখছেন আর পাশে লিখছেন লিখবেন আর লিখবেন না। একটা শব্দ আছে অধস্তন, তো তিনি বলছেন অধ প্লাস স্তন, তার সঙ্গে বিসর্গ উঠে যে অধস্তন হচ্ছে, সেখানে অনেক পত্রিকা সম্পাদকরা বানান লিখছেন অ ধ বিসর্গ দন্তের শয়তায় ন। সেটা বড় কথা না, সেটা উনি বলে দিচ্ছেন। পাশে বলছে বিচ্ছিরি ভুল, আমরা সচরাচর বলে থাকি বিচ্ছিরি ব্যাপার, বিচ্ছিরি ভুল, কিন্তু সেটা উনি বইয়ের পাতাতে লিখছেন বিচ্ছিরি ভুল। কতটা মুখের ভাষার কাছাকাছি তার লেখা ছিল, আমাদেরকে শেখাচ্ছেন। তিনি বলছেন যে 30-এর দশকে কলকাতা বিশ্ববিদ্যালয় যে বাংলা বানান যে কমিটি হয়েছিল বা বাংলা বানানের যে সংস্কার হয়েছিল সেটাকেই তিনি প্রথম রাখছেন, আর তারপরে তিনি নতুন করে শিখিয়ে দিচ্ছেন কি করে সম্পাদনা করতে হয়, কি করে একটা প্যারা ইন্ডেন্ট তৈরি করতে হয়, কি করে কোন শব্দ আমরা লিখবো কোনটা লিখবো না, কি করে বর্তমান অনুজ্ঞায়ী ওকারের ব্যবহার করতে হয়, চলো, করো, বলো। এবং একইভাবে অতীতে খেয়েছিল, খাচ্ছিল, গিয়েছিল, সেখানে ওকার থেকে মুক্তি দিচ্ছেন। তিনি বলে দিচ্ছেন যে রেফের পরে ব্যঞ্জনের দ্বিত্ব হয় না, আনন্দবাজার এটাই মেনে চলে। কার্য, বর্জন, এক্ষেত্রে আগে বর্গের জয় জয়ে বা অন্তস্থ জয়ের জফালা যেটা ছিল সেটাকে তিনি বলছেন এই জফালাগুলোকে তুলে দিতে হবে। তৎসম শব্দ ভিন্ন, বিদেশি শব্দের ক্ষেত্রে মূর্ধন্যর ব্যবহার করা যাবে না।
তিনি খুব সুন্দর বলছেন এই রিকারটা তুলে দিতে, আমরা লিখি ব্রিটেন। একবার যখন এই বই বেরোলো প্রথম সংস্করণ, তখন চীন শব্দটাকে নিয়ে একটু আপত্তি তুলেছিলেন সবাই। উনি লিখলেন চয়সী ন চীন, আমরা এতদিন ধরে জেনে এসেছি চয় দীর্ঘী ন চীন। তখন একজন মানে সেখান থেকেই বলা হলো প্রতিরোধ হিসেবে যে কেন চীনাংশুক শব্দটা চয় দীর্ঘী তন্ত নয়াকার অনুস্বর তালবস্বর সুপ, তাহলে চীনের সঙ্গে অংশুক এই সংস্কৃত এটি যোগ করেই তো চীনাংশুক শব্দটা হয়েছে, তাহলে কেন চয় হস্যি ন চীন হবে? উনি তখন বললেন সেই বিষয়ে যে চৌ রাজবংশের যে চীন শব্দটি সেটি চয় হস্যি চীনই ছিল। আর তিনি বললেন যে চীনাংশুক এটি কিন্তু সংস্কৃত শব্দের অংশুকের সঙ্গে এই চীন শব্দটি এটি কিন্তু বিদেশি বাইরের শব্দ হিসেবেই যোগ হয়েছে। এবং এটা শুধু বলেই ক্ষান্ত হলেন না, তিনি বললেন যে এরকম উদাহরণ কিন্তু বাংলায় আছে, আমরা কি ইংল্যান্ডের সঙ্গে লিখি না? তো এত চমৎকারভাবে এগুলো বুঝিয়ে দেওয়া কি লিখবেন কেন লিখবেন এই বইতে, সেক্ষেত্রে আমার বারবার করে মনে পড়ে যায় যে একটা মানুষ যিনি একজন সর্বসময়ের ভাষার কর্মী, সর্বসময়। আচ্ছা 1 মিনিট আছে। তো আমি কবিতা থেকে যেতে পারিনি, সেটি হচ্ছে এইবার এই যে নির্বিন্দু পড়া হলো, এই যে জানতে পারলাম তাকে প্রতিটি অনুপঙ্খে কলকাতা শহর মেজবাড়ির কথা জানতে পারলাম যে কী করে মেজবাড়িগুলো সীতারাম ঘোষ স্ট্রিট, পটলডাঙ্গা স্ট্রিট এই সমস্ত জায়গায় তৈরি হয়েছিল। এবং তিনি বলেছিলেন মেজবাড়ি আলাদা হোক কিন্তু ম্যানেজার সব এক। কেন ম্যানেজার এক কেন? তিনি একটা চেয়ার নিয়ে বসে থাকেন, টিনের চেয়ারে, আর একটা কাগজ পড়েন। তাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই খাবারটির দাম কত স্পাইস হোটেলে, উনি বলেন এখানে দেখে নিন, ওই নোটিশ বোর্ডে দেখে নিন। তো সেটা দেখে তো সেটা তার দিদিকে বলছেন যে সব ম্যানেজার কি একই? কেউই কিন্তু দাম টাম বলেন না। উনি তখন বলছেন, দিদি তখন তাকে মজা করে বলছেন যে দেখিস তো যে ম্যানেজারের ছায়া পড়ে কিনা পেছনে, তো একই, সবাই তো একই রকম ছায়া কি পড়ে, তাহলে বোঝা যাবে। এরপরে যখন কবিতার দিকে আসি, আমি স্যার একদম ভীষণ যে স্যারের যে বাছাই নির্বাচন যেগুলো স্যার বললেন, আমি তার বাইরে শুধুমাত্র ওই শব্দের জন্য আর একবার একটুখানি অল্প সময়ের জন্য স্যারের কাছে ক্ষমা চেয়ে নিয়ে যাচ্ছি। তিনি বলছেন বৃদ্ধের স্বভাব বলে একটি কবিতা রয়েছে, ওখানে তিনি বলছেন মুখ তুলে তাকিয়ে দেখি রোগা ঢেঙা বৃদ্ধ একটা পাতের উপরে দিব্য জমিয়েছে মাংসের পাহাড়, যদিও খাচ্ছে না, শুধু মাংসল স্মৃতির তীব্র মোহে ক্রমাগত বলে যাচ্ছে জানো হে মাংসল স্মৃতি। আমি স্যারের কাছে জানবো। দ্বিতীয়ত হচ্ছে যে দৃশ্যের বাহিরে বলে একটি কবিতা রয়েছে, বলছেন যেহেতু আমি মূর্তিমান ঈশ্বরের থেকে দৃশ্যমান শয়তানের মুখশ্রী এখনো ভালোবাসি। দৃশ্যমান মূর্তিহীন ঈশ্বরের থেকে দৃশ্যমান শয়তান। মিলিত মৃত্যু, এ তো খুবই পরিচিত কবিতা। বরং দ্বিমত হও আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়। সেখানে তিনি যেটি শেষে বলছেন, অন্তত আর যাই করো সমস্ত কথাই অনায়াস সম্মতি দিও না। স্বর্গের পুতুল, এটা চমৎকার কবিতা। কে কতটা নত হব সব স্থির করা আছে, যেন প্রত্যেকেই তার উদ্বৃত্ত ভূমিকা অনুযায়ী উজ্জ্বল আলোর নিচে নত হয়। সম্রাট, সৈনিক, বেশ্যা, জাদুকর, শিল্পী ও কেরানি, কবি, অধ্যাপক কিংবা মাংসের দোকানে যাকে নির্বিকার মুখে মৃত ছাগলের চামড়া ছাড়াতে দেখেছি। কবিতার নাম স্বর্গের পুতুল। এরপরে এই যে বলছিলাম খুব সহজ কথায়, খুব ঘরোয়া কথার মতো তিনি কবিতা লিখতে পারেন, গদ্যকে প্রায় কবিতার দিকে জোর করে ঠেলে দেন, অথচ ভেতরে অন্তর্লীন থাকে তার ছন্দ। তিনি বলছেন সূর্যাস্তের পর বাঁ চোখ বুঝে ডান হাতের আঙুল মোটকে তারা বলল শত্রুরা নিপাত যাক, ডান হাতের আঙুল মোটকে। নরকবাসের পর একটি কবিতা বলছেন প্রত্যহ এখন যদি 1 গ্লাস টাটকা রোদ খেয়ে যেতে পারি তবে আমি সুস্থ হয়ে যাব। সেই রোদ্দুরের দিকে যে চেয়েছিল অমলকান্তি, সেই অমলকান্তির সাথে আমরা স্কুলে পড়া নীরেন্দ্রনাথকে বারবার মিলিয়ে দেখি। অঙ্কে ভয়, জানি না
তার শব্দরূপ ধাতুরূপে ভয় ছিল কিনা, কিন্তু সেই যে একটি অবস্থা, সেখানে ওই টাটকা রোদ খেতে চাইছেন। যবনিকা কম্পমান, কেউই কিং খাবে আর ঢাকে না বিরহ, দাঁত নখ ইত্যাদি সবাই আজ অনায়াসে দেখতে দেয়, যেন পশুলোমে সব ঢাকা ছিল। গোলাপি কম্বল তুলে নিলে স্পষ্ট হয় কিছু রক্ত আর পিত্তের সবুজ, পুজ, কফ, লালা, গয়ের ইত্যাদি। তিনি বলছেন, একটাই মোমবাতি, তুমি তাকে কেন দুদিকে জ্বেলেছ? একটাই মোমবাতি। রাজপথে কিছুক্ষণ, তিনি বলছেন, ভোটারদের আলজিভ না দেখিয়ে যারা বক্তৃতা দিতে পারেন না, আপনি বরং তাদের কাছে যান। এবং এই যে বক্তৃতা দেওয়া, যে কোনো বক্তৃতা, রাজনৈতিক বক্তৃতা, তিনি বলছেন, আপনি তো 1 ঘন্টা ধরে বক্তৃতা দিলেন, যে পেছন বেঞ্চে বসে আছে একজন, আপনি ওর কাছে যান, ওকে গিয়ে জিজ্ঞেস করুন যে আপনি কিছু খেয়েছেন, আপনার খিদে পেয়েছে। যতক্ষণ আপনি তার খিদের না কিনারা করতে পারবেন, ততক্ষণ আপনার বক্তৃতা না দেওয়াই ভালো। আমার খুব পছন্দের একটি কবিতা, নক্ষত্র জয়ের জন্য। আমি যে কারণে আজকের এই মানে আলোচনার সূত্রটা বেরিয়ে এনেছিলাম, সেটি হচ্ছে, পুরো কবিতাটাই যেন পড়তে পারলে বড্ড ভালো হতো, সে সময় নেই। তিনি বলছেন, হুশ করে নক্ষত্র লোকে উঠে যেতে চাই, কিন্তু তার জন্য মহাশয় স্প্রিং লাগানো দারুণ মজবুত একটা শব্দের দরকার। শব্দ সন্ধানী, শব্দ খোঁজ করছেন, সেই শব্দ আমরা নিয়ে বিন্দুতে পাচ্ছি, আমরা কবিতায় পাচ্ছি, আমরা কি লিখবেন, কেন লিখবেন পাচ্ছি, আমরা আনন্দমেলার সম্পাদনে পাচ্ছেন স্প্রিং লাগানো শব্দ। এবং বলছে, কুকুরের মতো বসন্তবাদ শব্দ দিতে পারেন, আবার সুপুরির মতো শব্দ, যেটা কিছুক্ষণ চিবোনোর পর ঘৃণা উদ্বেগ করার মতো, থুতু ফেলার মতো ফেলে দিতে পারি। স্নান যাত্রা একটি কবিতা, শুধু বুকের মধ্যে স্নান তো অনেক রকম হয়, কিন্তু তিনি বলছেন, বাইরে এসো, কে যেন বুকের মধ্যে বলে ওঠে, বাইরে এসো, এখুনি আমার বুকের ভেতরে কার স্নান সমাপন হলো। বলছেন, কি করলে হাততালি মেলে? বিলক্ষণ জানি, কিন্তু আমি হাততালির জন্য কোনো দিন প্রলুব্ধ হব না। আমিও 2-1টা গান জানি, কিন্তু আমি কোরাসের ভিতরে যাব না। সভাকক্ষ থেকে কিছু দূরে তার কবিতা, দাঁড়িয়ে তিনি হাততালির জন্য কোনো প্রত্যাশা নেই। এবং কি করে কবিতার সঙ্গে নিজের জীবনকে মেলানো যায়, আমি এটা একটুখানি ব্যক্তিগত কথাই বলে ফেলছি, যে প্রত্যেকটা বাড়িরই তো একটা কি বলবো, একটা গঠন বিন্যাস থাকে। আমার ক্ষেত্রে আমার বাবা যখন মারা গেলেন, আমার মনে হলো যে আমার